সম্প্রতি বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি তুলে ধরেছেন এক বিস্ফোরক বিশ্লেষণ। কোথায় পালাবেন, কেন পালাবেন আর কখন পালাবেন? কিন্তু হঠাৎ কেন তৈরি হলো এই পলায়নের চরম আতঙ্ক? কারাই বা রাজনীতিবিদদের বারবার এই ভয় দেখাচ্ছে? ইতিহাস বলে, বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন সব সময় কোনো না কোনো ইতিহাস তৈরি করেছে, কিন্তু সাম্প্রতিক সময়ে পলায়নের যে রেওয়াজ তৈরি হয়েছে তা অতীতে কদাচিৎ দেখা গেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকেই সীমান্ত পেরিয়ে নিরাপদ আশ্রয় খুঁজে নেওয়ার সুযোগ পেয়েছিল, কিন্তু প্রশ্ন উঠছে, বর্তমান প্রেক্ষাপটে কোনো সংকট তৈরি হলে অন্যান্য রাজনৈতিক দল বা বর্তমান সংশ্লিষ্ট পক্ষগুলোর কি সেই পথ খোলা আছে? শেখ হাসিনার দল যেভাবে ভারতে আশ্রয় নেওয়ার সুযোগ পেয়েছিল, অন্য দলগুলোর জন্য বঙ্গোপসাগর কিংবা সীমান্ত পেরিয়ে আশ্রয় নেওয়ার পথ ততটা সহজ নয়। অতীতের রাজনীতির ভেতরে বিচারালয় ও শাসন ব্যবস্থায় যেটুকু প্রত্যাশার জায়গা ছিল, সেখানে এখন চরম অনিশ্চয়তা ও আত্মনিয়ন্ত্রণ, সেলফ সেন্সরশিপ কাজ করছে। ক্ষমতার পট পরিবর্তন যখনই ঘটে, তখনই এক পক্ষ অন্য পক্ষের ওপর চড়াও হয়, কিন্তু পালানোর পথ যদি বন্ধ হয়ে যায়, তবে সেই সংঘাত কোথায় গিয়ে থামবে? যে কোনো রাজনৈতিক দূরদর্শিতার মূল চাবিকাঠি হল একটি সেফ এক্সিট বা নিরাপদ প্রত্যাবর্তনের পথ রাখা। মানুষের পোশাকে যেমন বোতাম বা জিপার থাকে সহজে খোলার জন্য, ঘরের যেমন জানালা বা জরুরি দরজা থাকে, রাজনীতিতেও তেমনি ফিরে আসার পথ খোলা রাখতে হয়। কিন্তু বর্তমানে যেভাবে রাজনৈতিক সমীকরণ জটিল হচ্ছে, তাতে আসার পথ এবং যাওয়ার পথ উভয়ই যেন রুদ্ধ হয়ে আসছে। রাজনৈতিক প্রতিপক্ষদের মধ্যে যেভাবে ভয় ও হুমকির চর্চা চলছে, তাতে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা এক ধরনের ধোঁয়াশার মধ্য দিয়ে দিন পার করছেন। ক্ষমতার রদবদল প্রাকৃতিক, কিন্তু সেই পরিবর্তনের সঙ্গে যদি প্রতিহিংসা ও পলায়নের পথ সিলগালা হয়ে যায়, তবে তার চরম মূল্য দিতে হয় পুরো দেশকে। রাজনৈতিক এই বন্ধ দরজা কখন, কিভাবে এবং কার জন্য উন্মুক্ত হবে তা সময়ই বলে দেবে। আপনার কি মনে হয়, রাজনীতির এই জটিল পরিস্থিতিতে দলগুলোর জন্য কি কোনো সেফ এক্সিট অবশিষ্ট আছে? কমেন্ট করে জানান আপনার মতামত। নিউজ ও রাজনৈতিক বিশ্লেষণের পরবর্তী আপডেট পেতে আপনার চ্যানেলের নাম সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। যেই মামলা হয়েছে সেই মামলায় প্রথম আসামি বানানো হয়েছে আমাকে, দ্বিতীয় আসামি মেহের আফরোজ শাওন এবং তৃতীয় আসামি হচ্ছে চিত্রনায়িকা মাহিয়া মাহি। আমাদের বিরুদ্ধে জুলাই অবমাননা বা আমরা জুলাই ঘৃণাস্তম্ভ বানিয়ে সেখানে জুতা নিক্ষেপ করেছিলাম, এই বিষয়ে আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দেখেন, কখন বলেছে শাওন জুলাই সিডিআই? একটা মানুষ কখন ক্ষোভ ঝাড়ে? যখন দেখেছে এরা যে জুলাই প্রতারণা। জুলাই তো একটা প্রতারণা। জুলাই তো কথা দিয়ে কথা রাখেনি। জুলাই বলেছিল বৈষম্য থাকবে না, বৈষম্য আছে। জুলাই বলেছিল সংস্কার হবে, কোনো সংস্কার হয়নি। অথচ জুলাই নেতাদের ঘাড়ে কালো ভূত হয়ে জামাত নেতারা এখন সংসদে গেছে। যেই সংসদে প্রতি মিনিটে খরচ হয় 2,75,000 টাকা, আপনার টাকা, আমার টাকা, আমাদের কষ্টের টাকায়, সেখানে আপনার কথা আমাদের কথা বলে না। জামাত নেতারা সুই আর চালুনির ফুটা গুনে এই সংসদের মতো জায়গায়, এই সংসদের মতো জায়গায় জামাত নেতারা ওয়াশিং মেশিন, ওভেন চায়। তখন গিয়ে এই শাওন বা অন্যান্য নায়িকা বা যে কোনো মানুষ, শুধু এরা না, অনেক মানুষ বলছে জুলাই সিডিআই। মানুষ ক্ষোভ থেকে গালি দেয়, মানুষ ক্ষোভ থেকে বিরোধিতা করে। জুলাই তো আসলে কিছু দেয়নি, নাহিদের পেট ছাড়া জুলাই তো কিছু দেয়নি। সার্জিসের অনেক টাকার মালিক হলো, এরাই টাকার মালিক হয়েছে, সাধারণ মানুষের তো কিছু হয়নি। আমাদের খেটে খাওয়া মানুষের কোনো উন্নতি হয়নি। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, মেহনতি মানুষ, গার্মেন্টস শ্রমিক, কারো কোনো উন্নতি হয়নি। উন্নতি হয়েছে নেতাদের। এই জন্যই মানুষ এখন এদেরকে গালি দিচ্ছে। হাতের কাছে পেলে ছিঁড়ে ফেলবে মানুষই এদেরকে। আমরা আইনি পদক্ষেপ নিব বলতে সত্যিকার অর্থেই জনগণ আইনি পদক্ষেপ নেওয়া শুরু করেছে। ইতিমধ্যে দেখেছেন যে কেউ কিন্তু সিঙ্গেল বেরোচ্ছে না, কাউকে দেখবেন না সিঙ্গেল বেরোচ্ছে, একা কেউ বেরোয় না। সাথে গানম্যান থাকে, সাথে লাঠিসোঁটা থাকে, মবস্টাররা থাকে। তাদের বিচার করবে বাংলাদেশের জনগণ, বিচার করবে বাংলাদেশের সত্যিকার অর্থে সেই আইনি ব্যবস্থা, যে আইনি ব্যবস্থার ধারক ছিলেন বিচারপতি খায়রুল। আজকে তাকে পর্যন্ত ভেতরে ঢোকানো হয়েছে হত্যা মামলায়।
বিচারপতিদেরকে হত্যা মামলায় কিভাবে ঢোকায় ভাই? একজন বিচারপতি তো গানম্যান ছাড়া বেরোয় হয় না বাসা থেকে, তাকেও হত্যা মামলা দেওয়া হয়। তাহলে তাদের বিচার আক্ষরিক অর্থে এই রাষ্ট্রীয় কাঠামোতে আমি মনে করি না কোনোভাবে কেউ করবে। বাংলাদেশের সত্যিকার অর্থেই তারেক রহমান সরকারের কাছে অনুরোধ থাকবে যে আপনি যদি সত্যিকার অর্থেই জিয়াউর রহমানের সন্তান হয়ে থাকেন তাহলে এদেরকে থামান। এদের উপরে এদের সাথে সম্পর্ক করে এদের সাথে রিলেশন করে ক্ষমতা এসেছেন, ঠিক কথা, সব কিছু ঠিক আছে, কিন্তু এদেরকে বেসড করে আগামীতে আর একটা কদমও যদি দেন, তাহলে দেখেছেন না মালয়েশিয়া গিয়া কি হয়েছে? মালয়েশিয়ায় বন্ধু আমার মহাজাদু জানে বলে আপনাকে কিন্তু অপমান করা হয়েছে। আপনি হয়তো বুঝেনি নি, আপনার নেতাকর্মী তো বুঝতেই পারেনি যে আসলে আপনাকে অপমান করা হয়েছে। বন্ধু আমার মহাজাদু জানে বলে আপনাকে বাণিজ্য চুক্তি করা ছাড়াই ফেরত পাঠানো হয়েছে। চায়নাতে গিয়েছেন, দেখেছেন না লাল গালিচা সংবর্ধনা দিয়েছে, ওইটাও আপনাকে অপমান করা হয়েছে। কোনো রকমের বাণিজ্য চুক্তি করা হয়নি আপনার সাথে, কারণ আপনার সাথে আমেরিকার বাণিজ্য চুক্তি যে পর্যন্ত বাতিল না হবে সেই পর্যন্ত আপনার সাথে কোনো দেশ বাণিজ্য চুক্তি করতে পারবে না, বাণিজ্য করতে পারবে না। এটা করেছে কারা? আপনারা যাদেরকে, আপনার আম্মা যাদেরকে 4 দলীয় জোটে বছরের পর বছর রেখে দুধ কলা দিয়ে সাপ হিসেবে পুষেছে, সেই জামাত ইসলাম, ছাত্র শিবির, ইসলামী ঐক্য জোট। আজকে আপনারা 20 দলীয় জোট করেছেন, তখন যাদেরকে সাপ দুধ কলা দিয়ে পুষেছেন সেই ব্যক্তিরা আজকে আপনাদের বিরুদ্ধে আমেরিকার সাথেই আমাদের বাণিজ্য চুক্তি করতে বাধ্য করেছিল। আজকে সেই বাণিজ্য চুক্তির কারণেই আমার সংসদ দখল হয়ে যায়। পৃথিবীর কোথাও নাই, আপনার ইতিহাস ঘেটে দেখেন, পৃথিবীর কোথাও নাই যে কারো পার্লামেন্ট ভবনের সামনে, কোনো দেশের পার্লামেন্ট ভবনের সামনে অন্য কোনো দেশের স্বাধীনতা দিবস পালিত হয়। এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে আমরা তাদের কাছে বিক্রি হয়ে গেছি, আমরা তাদের দাসত্বে রূপান্তরিত হয়েছি। এমত অবস্থায় তাদের বিরুদ্ধে মামলা বা তাদের বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়ায় আমরা কিভাবে যাব, যেখানে রাষ্ট্রই দোদুল্যমান অবস্থায় রয়েছে। জি, আর কারো কোনো প্রশ্ন আছে?